যে নিউটনের একটি সহজ সূত্র আছে, সেটা হলো নিউটনের তৃতীয় সূত্র, যা হলো প্রতিটি ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তো এই যে এক পক্ষ পতাকা পোড়াচ্ছে, আরেক পক্ষ কাউন্টার পতাকা পোড়াচ্ছে, কেউ বর্ডারের দিকে যুদ্ধ করতে চলে আসতে চাচ্ছে, কেউ আবার গাজওয়াতুল হিন্দের কথা বলছে। তো এতে করে আসলে যে জিনিসটা হচ্ছে যে মানুষের যে ভারসাম্য, মানবিকতার যে ভারসাম্য, সেটা নষ্ট হচ্ছে। আজকে তো মমতা ব্যানার্জি বলে দিলেন যে বাংলাদেশে নাকি শান্তিরক্ষী পাঠানো প্রয়োজন। এই ধরনের কথা দুই পক্ষেই বলা হচ্ছে। তো এতে হচ্ছে বাংলাদেশের বা দুই দেশের মধ্যে যে একটা হাজার বছরের একটা আত্মার সম্পর্ক, একটা সাংস্কৃতিক সম্পর্ক, ধর্মীয় সম্পর্ক, এই সম্পর্কগুলোর কোথাও যেন একটা প্রশ্নবোধক চিহ্ন দাঁড়িয়ে যাচ্ছে। এতে হচ্ছে কি যে আমরা যারা সুস্থ চিন্তার মানুষ, মনে হয় যে বাংলাদেশে আসলে বা ভারতেও যারা, বাংলাদেশ এবং ভারতে যারা সুস্থ চিন্তার মানুষ, তারাই মনে হচ্ছে যে সংখ্যালঘু। এবং এটি নিয়ে প্রায় একটা বিদ্বেষ, একটা যুদ্ধাংদেহী ভাব দুই পক্ষেরই। তার মানে কি যুদ্ধ হয়ে যাবে এমন একটা অবস্থা? আমরা কি মানে আমাদের বাচ্চাদের, আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা ঘৃণা শিখিয়ে যাব? আমরা বিদ্বেষ শিখিয়ে যাব? আমরা বলবো যে ওই পতাকা মারাও, ওই দেশ খারাপ। ওরা বলবে এই পতাকা মারাও, এই দেশ খারাপ। এই যে একটা ঘৃণা, এই যে একটা বিদ্বেষের সংস্কৃতি, এটা কি আসলে আমাদের জন্য ভালো কিছু বয়ে আনছে? নিঃসন্দেহে এটা আমাদের জন্য ভালো কিছু বয়ে আনছে না। এই জন্য আমাদের যে বিষয়টি সবচেয়ে সচেতন থাকা জরুরি, সেটা হলো আমাদের দেশের এমন কিছু করা উচিত নয়, আমাদের দেশের লোকদের, বা এমন কোনো উস্কানির ফাঁদে পড়া উচিত না, যেটা আমাদের জন্য দীর্ঘমেয়াদী একটি বিপর্যয় ডেকে আনে। যা আপনি বলতে পারেন বা আমরা বলতে পারি যে ভারতের সাথে যদি আমাদের যুদ্ধ হয় সেক্ষেত্রে কী হবে? দেখেন, আমরা আরেকটা কথা মনে করে দিই যে রাশিয়া যখন ইউক্রেনে হামলা করে, তখন কিন্তু রাশিয়া দাবি করেছিল যে সোভিয়েত ইউনিয়ন থাকাকালীন যে রুশভাষীরা ইউক্রেনে রয়েছে, সেই ইউক্রেনের রুশভাষীদের উপর অত্যাচার করা হচ্ছে। এই মর্মে কিন্তু রাশিয়া আগ্রাসন চালায় ইউক্রেনের উপর। তার ফল কিন্তু আজকে আমরা ২ বছর ধরে সেই যুদ্ধের প্রেক্ষাপট দেখছি। বছরের পর বছর গড়াচ্ছে, শান্তি আসছে না। ২ পক্ষেরই ক্ষতি হচ্ছে। আসলে যুদ্ধ তো কারো জন্য ভালো কিছু বয়ে আনে না। এতে ২ পক্ষেরই ক্ষতি হয়। কিন্তু যেই জিনিসটা আলোচনার টেবিলে বসে সমাধান করা যায়, সেটা যুদ্ধ পর্যন্ত গড়িয়ে কোনো লাভ আসে বলে আমার মনে হয় না। তো তেমনি বাংলাদেশে যদি এই ধরনের প্রেক্ষাপট তৈরি হয়, তাহলে জিনিসটা মোটেও সুখকর হবে না। আমরা তো নিশ্চয়ই চাই না যে আমাদের বদ্বীপ অঞ্চলটা আরেকটা ফিলিস্তিনের গাজা হোক, যেখানে বিশ্বের ৪র্থ শক্তিশালী মিলিটারি ভারত। আমি সেখানে উস্কানি দিয়ে, আমাদের আবেগকে কাজে লাগিয়ে আমরা তো সেখানে কোনো সহিংসতা দেখতে চাই না। আমাদের দেশেও কোনো সহিংসতা চাই না। আমরা নতুন প্রজন্মের জন্য কি রেখে যাব? আমরা কি নতুন প্রজন্মের জন্য খালি ঘৃণাই শিখিয়ে যাব? আমরা কি নতুন প্রজন্মকে শুধু বিদ্বেষই শিখিয়ে যাব? আমরা কি নতুন প্রজন্মকে ভালো কিছু দেব না? আমরা কি নতুন প্রজন্মকে সুন্দরভাবে ভাবতে চেষ্টা করব না? এই যে বাংলাদেশের নতুন প্রজন্ম নতুনভাবে দেশটা গড়ার কাজে লেগেছে, এখানটা যদি আমরা হিংসার পেছনেই আমাদের বেশিরভাগ সময় চলে যায়, তাহলে তো আমরা সুন্দরভাবে আগাতে পারব না। বাংলাদেশের একটা বিরাট অংশ চিকিৎসার জন্য ভারতে যায়। এটা বাস্তব, এটা আমাদের মানতেই হবে। কারণ আমাদের দেশের চিকিৎসা সেবার তুলনায় ভারতের চিকিৎসা সেবার খরচ এবং বিভিন্ন জিনিস মিলিয়ে একটা বিরাট অংশ ভারতে যায়। তো এই মানুষগুলোর অধিকার তো আমরা খর্ব করতে পারি না। আর ভারতের সাথে আমাদের বেশ কিছু অসম চুক্তি রয়েছে, আমাদের সীমান্ত ইস্যু রয়েছে, আমাদের বেশ কিছু জটিলতা রয়েছে। সেই জটিলতাগুলো তো কূটনৈতিকভাবে সমাধান করা যায়। তার মানে এই নয় যে আমি উস্কানি দিয়ে ভারতের ফাঁদে পড়ে আমি দেশটাকে যুদ্ধের দিকে মানে ঠেলে দেব। এতে তো আসলে ২ পক্ষ বা কোনো পক্ষের জন্য ভালো কিছু বয়ে আনে না। যুদ্ধে তো আসলে কোনো পক্ষই জেতে না। আমি বারবার একটা জিনিস বলতে চাই যে যুদ্ধ জিনিসটা আমাদের জন্য কখনোই, বিশেষ করে আমাদের মতো যেই দেশ বর্তমানে, দেশের যেই পরিমাণ আর্থসামাজিক অবস্থা এবং আইনশৃঙ্খলার অবস্থা, এই অবস্থায় যুদ্ধ বা এই ধরনের উগ্রবাদী কর্মকাণ্ড আসলে আমরা কিছুতেই পরিচালনা করলে সেটা আমাদের জন্য মোটেও সুখকর হবে না। এইজন্য কবি নির্মলেন্দু গুণ বোধহয় বলে গেছেন যে যুদ্ধ মানে শত্রু শত্রু খেলা, যুদ্ধ মানে তোমার প্রতি আমার অবহেলা। আমি চাই যে এই যে নতুন যুগ, এই যুগে আমরা সবাই গ্লোবাল ভিলেজের অধিবাসী। এখানে কোনো একটা পতাকা তার দেশের রাষ্ট্রীয় সর্বোচ্চ ডিগনিটি বহন করে, সার্বভৌমত্ব বহন করে, তাকে পদদলিত করে, তাকে অপমান করার মধ্যে সুখকর কিছু নেই। এটা নিঃসন্দেহে নিন্দনীয় এবং অপরাধের পর্যায়ে পড়ে। আমাদের আজকে বিশ্বের উন্নত দেশগুলা কিভাবে প্রতিশোধ নিচ্ছে যদি কোনো দেশের মধ্যে রেষারেষি থাকে? আপনার চীনের সাথে যদি সমস্যা হয়, চীনে ফেসবুক বন্ধ, যুক্তরাষ্ট্রের ফেসবুক তারা ব্যবহার করে না, তারা তার বিকল্প করছে। জাপানের সাথে চীনের সম্পর্ক ভালো না, কিন্তু চীনের অনেক শিক্ষার্থী জাপানে পড়ালেখা করছে, তাদের টেকনোলজি
লেনাদেনা করার জন্য, সেখানের জাপানি টেকনোলজি শিখে এসে চীনে ব্যবহার করছে। এইভাবে আমরা সুযোগভাবে এগিয়ে যেতে চাই। আমরা যদি এখনো মধ্যযুগীয় কায়দায় যদি আমরা শক্তির অপপ্রয়োগ করি, আমরা যদি শক্তির অপচয় করি, আমাদের মেধা যদি আমরা উস্কানিতে এবং উগ্রবাদের পেছনে খরচ করি, তাহলে নিঃসন্দেহে আমরা কেউ সাফল্য হব না। আর ভারতেরও যে বিষয়টা, যেমন বাংলাদেশ যদি অস্থির হয়, ভারতও কিন্তু মানে শান্তিতে থাকতে পারবে না। এই যে মিলিটারি ব্যয় করা, যুদ্ধের পেছনে ব্যয় করা, এটা তো কখনোই কারোর জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসে না। আমরা চারপাশে যে বিষয়গুলো দেখছি, যে বিভিন্ন জায়গায় বাংলাদেশের দূতাবাসগুলোতে হামলা হচ্ছে, বাংলাদেশে ভারতের উপর বিদ্বেষ দেওয়া হচ্ছে, এটা আসলে হতে পারে বাংলাদেশের জন্য একটা বিরাট চক্রান্ত বা ষড়যন্ত্রের একটি অংশ। এটা শান্তি বিনষ্ট করতে পারে। শান্তির জন্য আমরা মানুষ আছি। শান্তি মানুষেরই কাজ। পশু তো অশান্তি করবেই, শান্তির জন্য কাজ করবে মানুষ। তাই আসুন আমরা একটু মানবিক হই, আমরা একটু মানুষকে ভালোবাসি, আমরা আমাদের প্রজন্মের জন্য ভালোবাসা রাখি, আমরা আমাদের প্রজন্মকে ঘৃণা না শিখাই। একটা স্কুলের বাচ্চা, তাকে কোনো একটা দেশের পতাকা মারিয়ে দেওয়ার মধ্যে কোনো কিন্তু দেশপ্রেম নেই, দেশপ্রেমের কোনো অংশই নেই। আবার পাশের দেশের কেউ এসে আমার দেশের পতাকা মারিয়ে দেওয়ার মধ্যে কিন্তু আসলে এখানে দেশপ্রেমের কিছু নেই। এই বিদ্বেষগুলো মানুষকে অমানবিক হতে শেখায়। আমরা চাই যে সকল ধর্মের মানুষ, সকল বর্ণের মানুষ, এই ভারতবর্ষের মানুষ, এই ভারতীয় উপমহাদেশের মানুষ, এই দক্ষিণ এশিয়ার মানুষ, এই বাংলাদেশের মানুষ সবাই মিলে একটি শান্তিতে সুন্দরভাবে একটি সুন্দর রাষ্ট্র ব্যবস্থা এবং আন্তরিকতার মাধ্যমে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক এবং উন্নয়ন জোরদারের মাধ্যমে আমরা টিকে থাকি। সবাইকে ধন্যবাদ।